আজকের গল্প বাবার কর্মফল। আজই দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছে বিদেশের মাটিতে। রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই নিজ দেশের হাওয়া শেষবারের মতো গায়ে লাগাতে যখনই আমি গাড়ির কাঁচটা নিচে নামালাম, তখনই আমার মুখের সামনে অতি পরিচিত একটা মুখ ভেসে উঠল। তবে সে আর কেউ নয়, আমাদেরই বাবা। আর বাবা নামক মানুষটা আমাদের কাছে জীবিত থেকেও মৃত। লোকটা যখন আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো, তখনই আমি গাড়ির কাঁচটা আবার উঠিয়ে দিলাম। লোকটা তখন আমাদের গাড়ির গ্লাসে টোকা দিয়ে বলতে লাগলো, মারে, আমায় কিছু টাকা দিয়ে যাও, সারাদিন আমি কিছুই খাইনি, আমি খুবই ক্ষুধার্ত। ঘরে আমার বউ অসুস্থ শরীর নিয়ে না খেয়ে পড়ে আছে, কিছু টাকা দিলে আমার খুব উপকার হতো, দাও না মা, আমায় কিছু টাকা। লোকটার কথাগুলো যতই আমার কানে আসছিল, ততই আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। একদিন আমিও বাবার পায়ে ধরে চিৎকার করে অনেক কেঁদেছিলাম, তবুও বাবার সেদিন আমাদের জন্য কোনো মায়া হয়নি। ছি, এই আমি কাকে বাবা বলছি? যে লোকটা আমাদের মায়ের মৃত্যুর জন্য দায়ী, যার জন্য আজ আমরা বাবা থাকতেও অনাথ, যার জন্য আমরা 3 বোন গৃহহারা হয়েছিলাম। সেদিন ছিল আমার মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে আমি বাড়ি ফিরছিলাম। পথেই এক কাকিমা আমায় বলল, রূপু, তাড়াতাড়ি করে বাড়ি যা, তোর বাবা এই বুড়ো বয়সে হাঁটুর বয়সী এক বিধবা মেয়েকে ছেলে সন্তানসহ বউ করে ঘরে এনেছে। আর তোর মা সেই আঘাত সহ্য করতে পারেনি, তখনই স্ট্রোক করেছে আর ফ্লোরে পড়েই মারা গিয়েছে। তোর মা আর বেঁচে নেই রে রূপু। কাকিমার এই কথা শুনে আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি আসলাম। বাড়িতে এসে দেখি কাকিমা যা যা বলেছে সব সত্যি। আমার মায়ের মৃতদেহ উঠোনে পড়ে আছে। আমার ছোট 2 বোন মায়ের মৃতদেহের পাশে বসে কাঁদছে। বাবা তার নতুন বউ ছোট ছেলের সন্তানকে নিয়ে ব্যস্ত। পাড়া প্রতিবেশীরা বাবার এসব কীর্তিকলাপ দেখে ছি ছি করছে। আমাকে দেখেই বাবা বলে উঠল, রূপু, তোর মরা মায়ের লাশ নিয়ে এই বাড়ি থেকে তোরা 3 বোন এক্ষুনি বের হয়ে যা। আমি আর জীবিত থাকতে তোদের মুখ যেন না দেখি। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা, আমরা কোথায় যাব? আর মায়ের সৎকার তো করতে হবে। তখন বাবা বলেছিল, তোর মায়ের সৎকারের জন্য আমি একটা টাকাও খরচ করতে পারবো না, সাথে তোদের খরচ আমি আর দেব না। এখন তোরা তোর মায়ের লাশ কী করবি সেটা তোদের ব্যাপার। আর তোদের কাছে টাকা না থাকলে নদীতে গিয়ে কলার ভেলা বানিয়ে এই মহিলার লাশ ভেলায় করে ভাসিয়ে দিয়ে আয়। আর খবরদার, তোরা 3 বোনের কেউই যেন আমার বাড়ির ভেতরে না আসিস। পরে আমাদের এলাকার লোকজন মিলে মায়ের সৎকারের ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু আমার দাদু এসে দাদুর বাড়িতে মায়ের লাশ নিয়ে যায়। আর দাদুর বাড়িতেই আমার মায়ের সৎকার করা হয়। মায়ের সৎকারের সব টাকা আমার দাদুই দেয়। তবে আমার 2 মামাই মায়ের সৎকার দাদু বাড়িতে করতে অমত করেছিল। ওই দিন মায়ের সৎকার তো কোনো মতো হয়ে গেল, কিন্তু আমরা 3 বোন এখন কোথায় থাকব? বাবা আমাদের এক কাপড়ে মায়ের মৃতদেহের সাথে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমারাও আমাদের দায়িত্ব নিতে পারবে না, সেটা দাদুর কাছে আগেই বলে দিয়েছিল। কিন্তু দাদু হয়ে তার নিজের নাতনিদের কিভাবে ফেলে দেবে? পরে দাদুই আমাদের 3 বোনের দায়িত্ব নেয়। দাদুর রুমের খাটে আমরা 3 বোন ঘুম আসতাম, আর দাদু ফ্লোরে পাটি বিছিয়ে ঘুম আসত। ঠাম্মির গয়না বিক্রি করে দাদু আমাদের 3 বোনকেই বাড়িতে পরা জামা কিনে দেয়। নতুন করে আমার ছোট 2 বোনকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। কষ্টে দুঃখে এভাবেই আমাদের দাদুর বাড়িতেই মা ছাড়া 3 মাস কেটে গেল। আমার মাধ্যমিকে রেজাল্ট দিল। আমি জিপিএ 5 পেয়ে মাধ্যমিকে পাশ করলাম। পরে দাদু আমায় দাদুদের গ্রামের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। কলেজে পড়ার পাশাপাশি আমি টিউশনি করা শুরু করলাম, কারণ 3 বোনের এত খরচ দাদুর ওই গয়না বিক্রির অল্প টাকায় কয়দিন চলবে। আর দাদু আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করত। আর এত চিন্তা ভাবনায় দাদুও হঠাৎ করেই মারা যায়। দাদু মারা যাওয়ার পর আমরা থাকার ছাদটাও হারালাম, কারণ দাদু মারা যাওয়ার কিছুদিন পরেই 2 মামা আমাদের ওদের বাড়ি থেকে বের করে দেয়। আমি পড়ে গেলাম মহাবিপদে। ছোট 2 বোন নিয়ে আমি এখন কোথায় যাব, কী করব? যাওয়ার কোনো জায়গা না পেয়ে
যখন অন্ধকার রাস্তার বস্তির এক পাশে দুই বোনকে নিয়ে আমি চোখের জল ফেলছিলাম, তখন আমাদের কান্নার আওয়াজ শুনে বস্তি থেকে এক ঠাম্মি এসে ওনার বস্তির ঘরে আমাদের জায়গা দেয়। কিন্তু সেই ঠাম্মি নিজেই বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে নিজের পেট চালাতো। আর আমাদের তিন বোনকে উনি কিভাবে চালাবে? তবে দাদু আমার হাতে ঠাম্মির কিছু পুরনো গয়না দিয়েছিল। ওই গয়নাগুলোই আমি ঠাম্মির হাতে দিয়ে বললাম, ঠাম্মি, এই গয়নাগুলো বিক্রি করে আমাদের থাকা খাওয়ার কোনো একটা ব্যবস্থা করে দাও। তবে ঠাম্মি আমার সেই গয়নাগুলো নেয়নি, বরং নিজের জমানো টাকা দিয়ে বস্তিতে আমায় একটা ছোট করে চা বিস্কিটের দোকান দিয়ে দেয়। আমি চায়ের দোকান চালাতে গিয়ে 4-5টা টিউশনির ব্যবস্থাও করি। টিউশনি, চায়ের দোকান, ছোট দুই বোনকে স্কুলে ভর্তি করানো, নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া, আবার বাড়িতে এসে রান্না করা, সব মিলিয়ে এত কাজ করা আমার জন্য কঠিন হলেও সব কাজ কেমন যেন আমি মন থেকে সহজ হিসেবে মেনে নিয়ে ধৈর্য সহকারে করতে লাগলাম। তবে রক্তের সম্পর্ক ছাড়াও বস্তির সেই ঠাম্মির সাপোর্টের কথা আজও আমার মনে পড়লে আমার চোখে জল এসে যায়। তবে আমার হাতের চা বস্তির মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল, আর চায়ের দোকান থেকে আমার পুঁজিও বাড়তে লাগলো। পরে আমি বস্তি ছেড়ে দিয়ে অন্য জায়গায় ছোট একটা 2 রুমের বাসা ভাড়া নিলাম। বাড়ির পাশের রাস্তাতেই মোটামুটি মিডল সাইজের নতুন করে একটা চা ফাস্টফুডের দোকান দিলাম। আর সেই দোকানই একসময় শহরের একটা বড় রেস্টুরেন্টে পরিণত হলো। ছোট 2 বোন সহ আমিও পড়াশোনা শেষ করলাম। আমার ছোট 2 বোনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আমি শুধুমাত্র পড়াশোনাটা চালিয়ে গিয়েছি। তবে এসব কিছুই সম্ভব হয়েছে সেদিনের সেই ঠাম্মির জন্য, যাকে আমি নিজের ঠাম্মির আসনে বসিয়েছিলাম, যার জন্য আমরা 3 বোন বেঁচে আছি আর এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ঠাম্মি আর 2 বোনের পছন্দে আমি বিয়েটাও করে ফেলি। আমার বোনেরা স্কলারশিপ পেয়ে দেশের বাইরেও পড়তে যায়, আর ওরা যখন বিদেশ থেকে দেশে আসে তখন ওদের পছন্দের ছেলের সাথে ওদের বিয়েটাও দিয়ে দেই। আর ওরা সবাই বিদেশে সেটেলড হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এতে আমার অমত ছিল। তবে ঠাম্মি মারা যাওয়ার পর আমিও দেশের বাইরে সেটেলড হওয়ার জন্য মত দিয়ে দেই। তবে বাবা নামক মানুষটা আমাদের আর কোনো খোঁজ নিয়েছিল না। আমরা কি বেঁচে আছি নাকি মারা গিয়েছি সেটাও জানার প্রয়োজন মনে করেছিল না। আজ বাবা হয়তো আমাদের 3 বোনকে সামনে থেকে দেখলেও চিনতে পারবে না, কিন্তু আমি বাবাকে ঠিকই চিনেছি। আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছিল, কেমন যেন বাবার কথা মনে পড়ে বারবার হৃদয়টা কেঁপে উঠছিল। কারণ মা আমায় বলেছিল প্রথমে কন্যা সন্তান হওয়ার কথা শুনে বাবা অনেক খুশি হয়েছিল। আর মেয়েরা এমনিতেই মায়ের থেকে বেশি বাবার আহ্লাদি হয়, তাই আমিও বাবাকে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু পরপর মায়ের 3 কন্যা সন্তান হওয়ার কারণে বাবা মায়ের প্রতি অসন্তুষ্ট হয়। কারণ কন্যা সন্তানের পাশাপাশি বাবার একটা পুত্র সন্তানের আশা ছিল, কিন্তু বাবা সেই আশা মা পূরণ করতে পারেনি। তাই তো বাবা বংশের প্রদীপের জন্য বিধবা পুত্র সন্তানের মাকে বুড়ো বয়সে বিয়ে করে ঘরে আনে, আর আমাদের ঘর ছাড়া করে। আর মা তো পৃথিবী ছাড়াই হয়। তবে আমি প্লেনে ওঠার আগে আমাদের বাড়ির পার্সোনাল ড্রাইভারকে বললাম বাবা মায়ের ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দিতে, আর ওদের সব খরচ আমিই দেব। কারণ হাজার হলো জন্মদাতা পিতা বলে কথা, তার জন্য তো মায়া কাজ করবেই, সে যতই আমাদের সাথে খারাপ ব্যবহার করুক না কেন। বিদেশে যাওয়ার 1 মাস পর ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম বাবা এখন মোটামুটি সুস্থ আছে, তবে সৎমা মারা গিয়েছে, আর বাবার পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ট্রিটমেন্ট চলছে। তবে বাবা নাকি আমাদের কথা ড্রাইভারকে বলেছে স্ত্রী 3 সন্তানদের সাথে করা অন্যায়ের জন্যই আজ তার এই অবস্থা। আজ বাবা তার কৃতকর্মের কর্মফল ভোগ করলেও আমি চাই শেষ জীবনটুকু বাবা ভালোভাবেই কাটিয়ে যাক, আর আমি বাবার জন্য সেই ভালো জীবন কাটানোর ব্যবস্থাটুকু দেশে করেই এসেছি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।